শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী সমগ্র সিরিজের চিত্রচোর গল্পের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। সোমের মুখে একটু অরুণাভা ফুটে উঠল। সত্যবতী সেদিকে লক্ষ্য না করে বলে চলল, যেমন মিষ্টি চেহারা তেমনি মিষ্টি কথা, আর ভারী বুদ্ধিমতী। আচ্ছা, মহিধরবাবু এখনো মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? ওর তো টাকার অভাব নেই। দ্বারের নিকট হতে একটি তীব্র তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে আমরা চমকে উঠলাম। বিধবা বিধবা বিধবাকে কোন হিঁদুর ছেলে বিয়ে করবে? মালতী দেবী কখন দ্বারের কাছে এসে দাঁড়িয়েছেন জানতে পারি নাই। সংবাদটি যেমন অপ্রত্যাশিত, সংবাদদাত্রীর আবির্ভাবও তেমনি বিস্ময়কর। হতবম্ব হয়ে তাকাইয়া রইলাম। মালতী দেবী ঈর্ষাতিক্ত নয়নে আমাদের একে একে নিরীক্ষণ করে আবার বললেন, বিশ্বাস হচ্ছে না? উনি জানেন, ওকে জিজ্ঞেস করুন। এখানে সবাই জানে। অতি বড় বেহায়া না হলে বিধবা মেয়ে আইবুড়ো সেজে বেড়ায় নাকি? কিন্তু ধুকান কাটার কি লজ্জা আছে? অত যে ছলাকলা ও সব পুরুষ ধরবার ফাঁদ। মালতী দেবী যেমন আচম্বিতে এসেছিলেন তেমনি আকস্মিক চলে গেলেন। সিঁড়িতে তার দুমদুম পায়ের শব্দ শোনা গেল। আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিভূত হয়েছিলেন অধ্যাপক সোম। তিনি লজ্জায় মাথা তুলতে পারছিলেন না। কিছুক্ষণ নীরবে কেটে গেল। শেষে তিনি বিড়ম্বিত মুখ তুলে দীন কণ্ঠে বললেন, আমাকে আপনারা মাফ করুন। মাঝে মাঝে ইচ্ছে হয় কোথাও পালিয়ে যাই। তার স্বর বুঝে গেল। ব্যোমকেশ শান্ত স্বরে প্রশ্ন করল, রজনী সত্যিই বিধবা? সোম ধীরে ধীরে বললেন, হ্যাঁ, 14 বছর বয়সে বিধবা হয়। মহিধরবাবু বিশ্ববিদ্যালয়ের একটি কৃতী ছাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের 2 দিন পর প্লেনে চড়ে সে বিলেত যাত্রা করে। মহিধরবাবুই জামাইকে বিলেত পাঠিয়েছিলেন, কিন্তু সে বিলেত পর্যন্ত পৌঁছালো না। পথেই বিমান দুর্ঘটনা হয়ে মারা গেল। রজনীকে কুমারী বলা চলে। কিছুক্ষণ সবাই চুপচাপ। আমি সোমকে আরেকটি সিগারেট দিলাম এবং দেশলাই জ্বালাইয়া দিলাম। সিগারেট ধরাইয়া সোম বললেন, আপনারা আমার পারিবারিক পরিস্থিতি বুঝতে পেরেছেন। আমার জীবনের ইতিহাসও অনেকটা মহিধরবাবুর জামাইয়ের মতো। গরিবের ছেলে ছিলাম এবং ভালো ছাত্র ছিলাম। বিয়ে করে শ্বশুরের টাকায় বিলেত যাই, কিন্তু উপসংহারটা সম্পূর্ণ অন্যরকম হলো। আমি বিদ্যা লাভ করে ফিরে এলাম এবং কলেজের অধ্যাপক হলাম, কিন্তু বেশি দিন টিকতে পারলাম না। কাজ ছেড়ে দিয়ে আজ 7 বছর এখানে বাস করছি। অন্ন বস্ত্রের অভাব নেই, আমার স্ত্রীর অনেক টাকা। কথাগুলিতে অন্তরের তিক্ততা ফুটে উঠল। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কাজ ছেড়ে দিলেন কেন? সোম উঠে দাঁড়ায় বললেন, লজ্জায়। স্ত্রী স্বাধীনতার যুগে স্ত্রীকে ঘরে বন্ধ করে রাখা যায় না, অথচ মাঝে মাঝে ভাবি বিমান দুর্ঘটনাটা যদি রজনীর স্বামীর না হয়ে আমার হতো, সব দিক দিয়েই সুরাহা হতো। সোম দ্বারের দিকে অগ্রসর হইলেন। ব্যোমকেশ পেছন হতে বললেন, প্রফেসর সোম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। যে গ্রুপ ছবিটা কিনেছিলেন সেটা কোথায়? সোম ফিরে দাঁড়ায় বললেন, সেটা আমার স্ত্রী কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছে। তাতে আমি আর রজনী পাশাপাশি দাঁড়িয়েছিলাম। সোম ধীর পদে প্রস্থান করলেন। রাত্রে আহারে বসে বেশি কথাবার্তা হলো না। হঠাৎ একসময় সত্যবতী বলে উঠল, যে যাই বলুক, রজনী ভারী ভালো মেয়ে। কম বয়সে বিধবা হয়েছে। বাপ যদি সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাতে দোষ কি? ব্যোমকেশ একবার সত্যবতীর পানে তাকালো, তারপর নির্লিপ্ত স্বরে বলল, আজ পার্টিতে একটা সামান্য ঘটনা লক্ষ্য করলাম, তোমাদের বোধহয় চোখে পড়েনি। মহিধরবাবু তখন ছবি চুরির গল্প আরম্ভ করেছেন। সকলের দৃষ্টি তার দিকে। দেখলাম ডাক্তার ঘটক একটু দূরে দাঁড়িয়েছিল। রজনী চুপি চুপি তার কাছে গিয়ে তার পকেটে চিঠির মতন ভাঁজ করা কাগজ ফেলে দিল। দুজনের মধ্যে একটা চোখে চাহনি খেলে গেল। তারপর রজনী সেখান থেকে সরে এলো। আমার বোধ হয় এ দৃশ্য আমি ছাড়া আর কেউ লক্ষ্য করেনি, মালতী দেবীও না। দিন 5-6 কেটে গিয়েছে। ব্যোমকেশের শরীর এই কয়দিনে আরও সেরেছে। তাহার আহার্যের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। সত্যবতী তাকে দিনে 2টা সিগারেট খাবার অনুমতি দিয়েছে। আমি নিত্য গুরুভোজনের ফলে দিন দিন ক্ষুধার খাসি হয়ে উঠছি।
সত্যবতীর গায়েও গত্তি লাগিয়েছে। এখন আমরা প্রত্যহ বিকালে ব্যোমকেশকে নিয়ে রাস্তায় রাস্তায় পদচারণ করি, কারণ হাওয়া বদলের এটা একটা অপরিহার্য অংশ। সকলেই খুশি। একদিন আমরা পথভ্রমণে বের হয়েছি, অধ্যাপক সোম এসে আমাদের সঙ্গে যোগ দিলেন। বললেন, চলুন, আজ আমিও আপনাদের সহযাত্রী। সত্যবতী একটু উৎকণ্ঠিত হয়ে বলল, মিসেস সোম কি? সোম প্রফুল্ল স্বরে বললেন, তার সর্দি হয়েছে, শুয়ে আছেন। সোম মিশুক লোক, কেবল স্ত্রীর সঙ্গে থাকলে একটু নির্জীব হয়ে পড়েন। আমরা নানা কথার আলোচনা করতে করতে পথে পথে ঘুরে বেড়াতে লাগলাম। ছবি চুরির প্রসঙ্গ আপনা হতেই উঠে পড়ল। ব্যোমকেশ বলল, আচ্ছা বলুন দেখি, ওই ছবিখানা কাগজে বা পত্রিকায় ছাপানোর কোনো প্রস্তাব হয়েছিল কি? সোম চকিতে একবার ব্যোমকেশের পানে চাইলেন, তারপর ভ্রুকুঞ্চিত করে ভাবতে ভাবতে বললেন, কই, আমি তো কিছু জানি না। তবে নকুলেশ বাবুর মাঝে কলকাতা গিয়েছিলেন বটে, কিন্তু আমাদের না জানিয়ে তিনি ছবি ছাপতে দেবেন কি? মনে হয় না। বিশেষত ডেপুটি উষানাথ বাবু জানতে পারলে ভারী অসন্তুষ্ট হবেন। উষানাথ বাবু অসন্তুষ্ট হবেন কেন? উনি একটু অদ্ভুত গোছের লোক। বাইরে বেশ গ্রামভারী, কিন্তু ভেতরে ভেতরে ভীরু প্রকৃতি। বিশেষত ইংরেজ মনিবকে জমের মতো ভয় করেন। সাহেবরা বোধহয় চান না যে একজন হাকিম হয়ে সাধারণ লোকের সঙ্গে ফটো তোলাবে। তাই উষানাথ বাবুর ফটো তোলাতে ঘোর আপত্তি। মনে আছে পিকনিকের সময় তিনি প্রথমটা ফটোর দলে থাকতে চাননি, অনেক বলে কয়ে রাজি করাতে হয়েছিল। আর এ ছবি যদি কাগজে ছাপা হয়, নকুলেশ বাবুর কপালে দুঃখ আছে। ব্যোমকেশের মুখ দেখে বুঝলাম মনে মনে উত্তেজিত হয়ে উঠছে। সে জিজ্ঞেস করল, উষানাথ বাবু কি সবসময় কালো চশমা পরে থাকেন? সোম বললেন, হ্যাঁ, উনি বছর দেড়েক হলো এখানে বদলি হয়ে এসেছেন। তার মধ্যে আমি ওকে কখনো বিনা চশমায় দেখিনি। হয়তো চোখের কোনো দুর্বলতা আছে, আলো সহ্য করতে পারেন না। ব্যোমকেশ উষানাথ বাবুর সম্বন্ধে আর কোনো প্রশ্ন করল না। হঠাৎ বলল, ফটোগ্রাফার নকুলেশ সরকার লোকটি কেমন? সোম বলল, চতুর, ব্যবসাদার, ঘটে বুদ্ধি আছে। মহিধর বাবুকে খোসামত করে চলেন, শুনেছি তার কাছে টাকা ধার নিয়েছেন। তাই নাকি? কত টাকা? তা ঠিক জানি না, তবে মোটা টাকা। এই সময় সামনে ফটফট শব্দ শুনে দেখলাম একটি মোটর বাইক আসছে। আরও কাছে আসলে চেনা গেল। আরোহী ডিএসপি পুরন্দর পাণ্ডে। তিনিও আমাদের চিনেছিলেন। মোটর বাইক থামাইয়া সহাস্য মুখে অভিবাদন করলেন। কুশল প্রশ্ন আদান প্রদানের পর ব্যোমকেশ জিজ্ঞেস করল, ফাল্গুনী পাল আপনার ছবি এঁকেছে? পাণ্ডে চক্ষু বিস্ফোরিত করে বলল, তাজ্জব ব্যাপার মশাই, পরের দিনই ছবি নিয়ে হাজির। এক্কেবারে হুবহু ছবি এঁকেছে, অথচ আমার ফটো তার হাতে যাবার কোনো সম্ভাবনা নেই। সত্যিই গুণী লোক। 10 টাকা খসাতে হলো। ব্যোমকেশ সহাস্যে বলল, কোথায় থাকে সে? পাণ্ডে বলল, আর বলবেন না, অত বড় গুণী কিন্তু এক্কেবারে হতভাগা, পার নেশাখোর। মদ, গাঁজা, গুলি, কোকেন কিছুই বাদ যায় না। মাসখানেক হলো এখানে এসেছে। এখানে এসে যেখানে সেখানে পড়ে থাকতো। কোনোদিন কারোর বারান্দায়, কোনোদিন কারোর খড়ের গাদায় রাত কাটাতো। মহিধর বাবু দয়া করে নিজের বাগানে থাকতে দিয়েছেন। ওর বাগানের কোণে একটা মেটে ঘর আছে, 2 দিন থেকে সেখানেই আছে। হতভাগ্য এবং চরিত্রহীন শিল্পীর যে দশা হয়, ফাল্গুনীরও তাহাই হয়েছে। তবু কিছুদিনের জন্য সে একটা আশ্রয় পেয়েছে জেনে মনটা আশ্বস্ত হলো। পাণ্ডে আবার গাড়ি স্টার্ট দেবার উপক্রম করলে সোম বলল, আপনি এদিকে চলছেন কোথায়? পাণ্ডে বলল, মহিধর বাবুর বাড়ির দিকেই যাচ্ছি। নকুলেশ বাবুর মুখে শুনলাম তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই বাড়ি যাবার পথে তার খবর নিয়ে যাব। কি অসুখ? সামান্য সর্দি কাশি, ওর হাঁপানির ধাত। সোম বললেন, তাই তো আমারও দেখতে যাওয়া উচিত। মহিধর বাবু আমাকে বড়ই স্নেহ করেন। পাণ্ডে বললেন, বেশ তো, আমার গাড়ির পেছনের সিটে উঠে বসুন না, একসঙ্গেই যাওয়া যাক। ফেরবার সময় আপনাকে নামিয়ে দিয়ে যাব। তাহলে তো ভালোই হয়। বলে সোম মোটর বাইকের পেছনে গদিয়াটা আসনটিতে বসে পাণ্ডের কোমর জড়াইয়া ধরলেন। ব্যোমকেশ বলল, আচ্ছা, মহিধর বাবুকে বলে দেবেন আমরা কাল বিকেলে যাব। আচ্ছা, নমস্কার। মোটর বাইক 2 জন আরোহী লয়ে চলে গেল। আমরাও বাড়ির দিকে ফিরলাম। লক্ষ্য করলাম ব্যোমকেশ আপন মনে মুখ টিপে টিপে হাসছে। বাড়ি ফিরে চা পান করতে বসলাম। ব্যোমকেশ একটু অন্যমনস্ক হয়ে রইল। দরজা খোলা ছিল। সিঁড়ির উপর ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ব্যোমকেশ চকিত হয়ে খাটো গলায় বলল, অধ্যাপক সোম কোথায় গেছেন এ প্রশ্নের যদি জবাব দেবার দরকার হয়, বলো তিনি মিস্টার পাণ্ডের বাড়িতে গেছেন। কথাটা ভালো করে হৃদয়ঙ্গম করার পূর্বেই প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন উপস্থিত হলো। মালতী দেবী দ্বারের কাছে এসে দাঁড়ালেন। সর্দিতে তার মুখখানা আরো ভারী হয়ে উঠেছে, চক্ষু রক্তাভ। তিনি ঘরের চারদিকে
অনুসন্ধিৎসু দৃষ্টি প্রেরণ করলেন। সত্যবতী উঠে দাঁড়ায় বললেন, আসুন মিসেস সোম। মালতী দেবী ধরা ধরা গলায় বললেন, না, আমার শরীর ভালো না। উনি আপনাদের সঙ্গে বেরিয়েছিলেন, কোথায় গেলেন? ব্যোমকেশ দ্বারের কাছে এসে সহজ সুরে বলল, রাস্তায় পাণ্ডে সাহেবের সঙ্গে দেখা হয়েছিল। তিনি প্রফেসর সোমকে নিজের বাড়িতে নিয়ে গেলেন।